গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন জুল ভার্নের লেখা মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। আজ রয়েছে এই চতুর্থ পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। স্বীকার করতে বাধা নেই, চিঠিটা পড়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো বিস্ময় ধ্বনি। আমার দিকে চেয়েছিল বুড়ি, বুঝতে পারছিল না কি করবে। বলল, খবর খারাপ নাকি স্যার? বুড়ি খুব বিশ্বাসী, ওর কাছে আমি প্রায় কিছু গোপন করি না, তাই গোটা চিঠিটা পড়ে শোনালাম। উদ্বিগ্ন মুখে শুনল বুড়ি। ফাজলাম করেছে কেউ? বললাম আমি। বুড়ির খুব কুসংস্কার আছে। বলল, এই চিঠি স্বয়ং শয়তান না লিখলেও শয়তানের দেশ থেকে এসেছে, এটা ঠিক। চলে গেল সে। চিঠিটা আরেকবার পড়লাম। আমার দৃঢ় বিশ্বাস হলো কেউ ইয়ার্কি করেছে। গ্রেট আইডি মিশন যে ব্যর্থ হয়েছে সে কাহিনী সব কাগজেই প্রকাশিত হয়েছে। আমেরিকায় ব্যঙ্গ করার মতো লোকের অভাব নেই, তাদেরই কেউ এই ভয়ঙ্কর চিঠি পাঠিয়েছে আমাকে বিদ্রুপ করার জন্যে। আরেকটা কথা আমার মনে হলো, গ্রেট আইডিকে যে চোর ডাকাতের আস্তানা মনে করা হয়েছিল সেই ধারণা একেবারে বাজে। তারা তো পুলিশের নাগালের বাইরেই থাকতে চায়, নিজেদের আস্তানার ঠিকানা ফাঁস করে পুলিশকে হুমকি দেয় না। চ্যালেঞ্জ করলে পুলিশ যে দ্বিগুণ তৎপর হয় এটা তারা ভালো করেই জানে। ডিনামাইট বা ম্যালিনাইট ব্যবহার করলেই খান খান হয়ে যাবে তাদের দুর্গ। তাছাড়া তারা গ্রেট আইডির ভেতরে ঢুকলেই বা কী করে? তাহলে আমরা খুঁজে না পেলেও ওটার ভেতরে ঢোকার জন্য নিশ্চয়ই কোনো সুড়ঙ্গ আছে। সন্দেহ নেই এই চিঠি কোনো পাগল বা জোকারের লেখা। এটাকে গুরুত্ব দেওয়া পাগলামি। উদ্বিগ্ন হবারও দরকার নেই। চকিতে একবার ভেবেছিলাম চিঠিটা মিস্টার ওয়ার্ডকে দেখাবো, কিন্তু সব দিক বিবেচনা করে সে চিন্তা বাদ দিলাম। মনে হয় না এই চিঠি পড়ে তিনি কোনো গুরুত্ব দিতেন। তবে চিঠিটা আমি নষ্টও করলাম না, তালা বন্ধ করে রাখলাম ডেস্কে। ভবিষ্যতে একই লোকের লেখা আরও চিঠি যদি পাই তবু পরোয়া করব না। দিন কয়েক বেশ শান্তিতে কাটল। ওয়াশিংটন ছেড়ে যাবার মতো কোনো ঘটনা ঘটল না। তবে আমার এমন এক ধরনের কাজ যেখানে আগামীকাল কি ঘটবে তাও নিশ্চিত করে বলা কঠিন। এখনই অরিগন থেকে ফ্লোরিডা বা মেইন থেকে টেক্সাসের মধ্যে যে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন পড়তে পারে। এদিকে অস্বস্তিকর চিন্তাটা সব সময় আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। গ্রেট আইরিতে ব্যর্থ হয়েছি, নতুন এই কাজটাতেও ব্যর্থ হলে চাকরি ছেড়ে দেব। রহস্যময় ড্রাইভারের আর কোনো খবর নেই। আমেরিকান স্পাই ছাড়াও বিদেশি স্পাইরা উপকূল, লেক, নদী ও রাস্তার উপর তীক্ষ্ণ নজর রেখেছে। তবে এ কথাও ঠিক, সারা আমেরিকা তন্ন তন্ন করে খোঁজা খুব কঠিন। দুটো মেশিনের কোনোটাকেই নিরিবিলি জায়গায় দেখা যায়নি। রেসের দিন উইসকনসিনের হাইওয়েতে আর হাজার হাজার জলযান ভর্তি বোস্টন বন্দরে দেখা গেছে ওটাকে। কিন্তু এগুলো লুকোনোর জায়গা নয়। দুঃসাহসী ড্রাইভার যদি বেঁচেও থাকে সে নিশ্চয়ই আমেরিকা ছেড়ে চলে গেছে। হয়তো অন্যান্য দেশের পানি তোলপাড় করে ফিরছে, অথবা বিশ্রাম নিচ্ছে এমন এক জায়গায় যে জায়গা ছাড়া সে ছাড়া আর কেউ চেনে না। আর সত্যি যদি তাই হয়, হঠাৎ টনক নড়ল আমার। লুকাতেই যদি হয় তাহলে গ্রেট আইরির চেয়ে ভালো লুকোনোর জায়গা আর কোথায় আছে? কিন্তু একটা জাহাজ বা মোটর গাড়ি তো সেখানে যেতে পারে না। ঈগল বা কন্ডোর মতো বিশাল শিকারী পাখিরাই শুধু সেখানে যেতে পারে। 19শে জুন পুলিশ ব্যুরোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে মনে হলো দুজন লোক যেন আমাকে লক্ষ্য করছে, কিন্তু আমি তখন অন্য চিন্তায় বিভোর, তাই ব্যাপারটাকে তেমন পাত্তা দিলাম না। কিন্তু ফেরার পর বুড়ির কথা শুনে আমাকে নড়ে চড়ে বসতে হলো। সে নাকি খেয়াল করেছে বেশ কিছুদিন ধরে দুজন লোক আমার উপর নজর রেখেছে। বাড়ির 100 ধাপ দূরে ঠায় দাঁড়িয়ে থাকি দুজনে, আমি বেরোলেই পিছু নেয়।
আমি জানতে চাইলাম, ঠিক মতো দেখেছ? জি স্যার, গতকালই তো লোক দুটো এলো আপনার পেছন পেছন, দরজা বন্ধ করে দিতে চলে গেল ওরা। ভুল দেখনি তো? না স্যার। এই লোক দুটোকে দেখলে তুমি চিনতে পারবে? পারবো। বেশ। হো হো করে হেসে উঠে বললাম, তোমার মধ্যে ডিটেকটিভ হওয়ার গুণাবলী আছে দেখছি। তোমাকে তো আমাদের দলে টেনে নেওয়া দরকার। ঠাট্টা করছেন স্যার? করেন, কিন্তু মনে রাখবেন আমার চোখে ছানি পড়েনি। লোক চিনতে চশমার দরকার হয় না আমার। আপনার পেছনে যে লোক লেগেছে তাতে কোনো সন্দেহ নেই। আপনার উচিত ওদের পেছনে আপনাদের লোক লাগিয়ে দেওয়া। তা করা যাবে। আমার লোক ওদের পাকড়াও করলেও জানা যাবে ব্যাটারা আমার কাছে কি চায়। সত্যি কথা বলতে কি, বুড়ির কথাটার খুব একটা গুরুত্ব দিলাম না। তবু বললাম, এবার থেকে বাইরে গেলে চোখ কান খোলা রেখে চলবো। তাই করবেন স্যার। অযথা ভয় পায় এই বুড়ি, তাই আবার বলল, এবার ওদের দেখলে বাইরে যাবার আগে সাবধান করে দিব আপনাকে। তাই করো। বলে ইতি টানলাম আলোচনার। বুড়িকে বকর বকর চালাতে দিলে শেষমেশ হয়তো বলে ফেলবে স্বয়ং শয়তান তার প্রধান চালা নিয়ে লেগে পড়েছে আমার পিছনে। পরের দুদিন ভালো করে খেয়াল করলাম, কোনো স্পাইয়ের চিহ্ন মাত্র চোখে পড়ল না। ভাবলাম বুড়ির পুরনো স্বভাব রয়েই গেছে, অযথা ভয় পাওয়া। কিন্তু 22শে জুন সকালে হাঁপাতে হাঁপাতে বুড়ি উঠে এলো ওপরতলায়। চাপা গলায় বলল, স্যার, স্যার। কি ব্যাপার? ব্যাটারা এসেছে। কারা? স্পাই দুজন। তাই নাকি? হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে আছে, জানালার একেবারেই সামনে। বাড়ির উপর নজর রেখেছে। আপনি বাইরে গেলেই পিছু নিবে। জানালার কাছে গিয়ে খুব আস্তে করে ঝিলিমিলিটা তুলে ধরলাম। তাই তো, দুজন লোক দাঁড়িয়ে আছে ফুটপাতে। দুজনই বেশ দেখতে, শক্তিশালী চওড়া কাঁধ, বয়স 40-এর নিচে, মাথায় স্লাউচ হ্যাট, পরনে মোটা উলের স্যুট, পায়ে মজবুত জুতো, হাতে ঘড়ি। দুজনেই আমার বাড়ির দিকে চেয়ে আছে। আমাকে অবশ্য খেয়াল করলো না ওরা। নিজেদের মধ্যে সামান্য কি বলা বলি করে দুজনে এগিয়ে গেল কিছুটা। একটু পরেই আবার ফিরে এলো। এরাই সেই লোক? জি, আমারও তাই মনে হচ্ছে। বুড়িকে কথাকে আর উড়িয়ে দিতে পারলাম না। এর একটা ব্যবস্থা করতে হবে। ওদের পিছু নেওয়ার চিন্তা করে তখনই সেটা বাতিল করে দিলাম। ওরা নিশ্চয়ই আমাকে ভালোভাবে চেনে, সরাসরি কিছু জিজ্ঞেস করেও লাভ হবে না। কিন্তু আজই একজন ভালো স্পাই লাগাবো ওদের পিছনে। ওরা কে সেটা জানা দরকার। ব্যাটারা নিশ্চয়ই অপেক্ষা করছে আমি কখন পুলিশ হেডকোয়ার্টারে যাব। যদি আমার পিছু পিছু যায় তাহলে ধরে বেশ একটু ধোলাই দিতে হবে। বুড়ি এখনো উঁকি মেরে দেখছে। হ্যাটটা নিয়ে নিচে নেমে দরজা খুলে পা দিলাম রাস্তায়। গায়েব হয়ে গেছে দুজনেই। সারাদিন অনেক চেষ্টা করেও আর ওদের দেখতে পেলাম না। পরেও বাড়ির সামনে বা আর কোথাও ব্যাটাদের চোখে পড়ল না। কিন্তু দুজনেরই চেহারা মনে গেঁথে গেছে। যেখানেই দেখি ঠিক চিনতে পারবো। পরে ভাবলাম, অন্য কারো উপর নজর রাখতে গিয়ে হয়তো আমার পিছু নিয়েছিল ওরা। কয়েকদিন পর ভুল বুঝতে পেরেছে। শেষমেশ ভাবলাম, MOW নামে লেখা পড়ো পুরো চিঠিটার মতোই এই বিষয়ে গুরুত্ব দেওয়ার দরকার নেই। 24শে জুন জানা গেল আরেক ঘটনা। আমার চাঙ্গা হয়ে উঠলাম আমি। কৌতূহলী হয়ে উঠল জনসাধারণ। খবরটা প্রথম প্রকাশিত হলো ওয়াশিংটন ইভিনিং স্টারে, পরদিন সবকটা কাগজে। টোপেকার 40 মাইল পশ্চিমে অবস্থিত কানসাসের লেক কার্ডাল। জায়গাটা এমন কিছু বিখ্যাত নয়, কিন্তু এই লেকই ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। চারপাশে পাহাড় ঘেরা এই লেক, পানি বেরিয়ে যাবার কোনো পথ নেই। বাষ্প হয়ে উড়ে যাওয়া পানির ঘাটতি পূরণ করে আশেপাশে ছোট নদী ও ভারী বৃষ্টি। লেকটির আয়তন 75 বর্গমাইল। পাহাড়ের উচ্চতার তুলনায় পানির রেখা বেশ নিচু।
এখানে আসতে হলে সরু গিরিশঙ্করের ভেতর দিয়ে আসা ছাড়া উপায় নেই। পাড়ে অনেকগুলো গ্রাম আছে। এখানে প্রচুর মাছ, তাই প্রচুর জেলে নৌকাও আছে। কোনো কোনো জায়গায় তীরের কাছেই পানির গভীরতা 50 ফুট। তীর বরাবর মাথা উঁচিয়ে আছে চোখা পাহাড়। বাতাসের বেগ বাড়লে বড় বড় ঢেউ আছড়ে পড়ে তীরে। কখনো কখনো সামুদ্রিক ঝড়ের মতো ফুঁসে উঠে আঘাত হানে গ্রামে। যে হ্রদের তীরেই পানি এত গভীর, তার মাঝখানটা কতখানি গভীর হবে তা সহজেই আন্দাজ করা যায়। শোনা যায় পানি নাকি কোথাও 300 ফুটের চেয়েও বেশি গভীর। এখানে মাছের ব্যবসা চালাচ্ছে কয়েক হাজার জেলে। হ্রদ পারাপারের জন্য কয়েকশো জেলে নৌকা ছাড়াও ডজন খানেক ছোট স্টিমার আছে। পাহাড়ের বাইরে চারপাশ ঘিরেই আছে রেলপথ। এই পথেই মাছ চালান দেওয়া হয় কানসাস ও প্রতিবেশী রাষ্ট্রগুলোতে। আমরা যে ঘটনা বর্ণনা করতে যাচ্ছি সেটা পুরোপুরি হৃদয়ঙ্গম করতে হলে লেক কার্ডালের এই বিবরণ দরকার। বিবরণের পরেই শুরু হয়েছে ইভিনিং স্টারের চমকপ্রদ কাহিনী। বেশ কিছুদিন ধরে এখানকার জেলেরা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছে। আশ্চর্যজনকভাবে ফুলে উঠেছে হ্রদের পানি। মাঝে মাঝে মনে হচ্ছে হ্রদের তলদেশ থেকে কিসের ঠেলায় যেন ফেঁপে উঠছে পানি। একেবারে শান্ত পরিবেশ। যখন একটুও বাতাস বয় না, তখনও ফেনায়িত হয়ে ফুঁসে উঠছে পানি। স্রোত আর ঢেউয়ের এই অতর্কিত মিলিত আক্রমণে প্রায় ছিটকে চলে যাচ্ছে নৌকোগুলো। সম্ভব হচ্ছে না নিয়ন্ত্রণ করা। কখনো একটার সাথে আরেকটা নৌকো ধাক্কা লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। নিশ্চয়ই কিছু একটা ঘটছে হ্রদের তলদেশে। অনেক রকম কথা শোনা যাচ্ছে এই বিষয়ে। প্রথমে মনে করা হয়েছিল ভূমিকম্প, পরে অগ্ন্যুৎপাত, কিন্তু পরে সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। কারণ ঘটনাটা বিশেষ একটা জায়গায় ঘটছে না। কখনো ছুটে যাচ্ছে তীর বরাবর, কখনো হ্রদের এ প্রান্ত থেকে ও প্রান্তে, আবার কখনো ঠিক মাঝখানে। সুতরাং ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ধারণা একেবারেই ঢোপে ঢুকে না। আরেকটা কথা শোনা গিয়েছিল, কারো মতে এটা কোনো জলজ দানব। কিন্তু দানবটা যদি হ্রদেই জন্মগ্রহণ করে, বড় না হয়, তাহলে এটাকে অবশ্যই বাইরে থেকে আসতে হবে। কিন্তু বাইরের কোনো জলপথের সাথে লেক কার্ডালের সম্পর্ক নেই। হ্রদটা যদি কোনো মহাসাগরের কাছে হতো, তাহলে না হয় ভূগর্ভের সুড়ঙ্গ পথে পানি আসতে পারত। কিন্তু আমেরিকার ঠিক মাঝখানে সমুদ্র পৃষ্ঠের বেশ কয়েক হাজার ফুট ওপরে এটা অসম্ভব। মোট কথা, এই ঘটনা জন্ম দিয়েছে আরেক ধাঁধার। আর এই ধাঁধার সমাধান করার চেয়ে ভুল ব্যাখ্যার অসম্ভবতা যাচাই করা অনেক সোজা। হ্রদের তল দিয়ে কি চলাফেরা করছে? কোনো ডুবোজাহাজ? এ ধরনের জাহাজ তো আর অসম্ভব বস্তু নয় এখন। কয়েক বছর আগে কানেকটিকাটের ব্রিজপোর্টে একটা জাহাজ দেখা গেছে, নাম দি প্রোটেক্টর। এটা পানির উপর দিয়ে, নিচ দিয়ে, এমনকি ডাঙাতেও চলতে পারত। জাহাজটা আবিষ্কার করেছিলেন লেক নামের এক বৈজ্ঞানিক। দুটো মোটর ছিল যন্ত্রটায়। 75 হর্স পাওয়ারে বৈদ্যুতিক মোটর একটা, আরেকটা 250 হর্স পাওয়ারে পেট্রোল মোটর। সাথে 1 গজ ব্যাসের চাকা। ফলে যন্ত্রটা রাস্তাতে যেমন গড়িয়ে যেতে পারত, তেমনি সাঁতরাতে পারত পানিতে। কিন্তু এটাকে সাবমেরিন বলে স্বীকার করে নিলেও একটা প্রশ্ন থেকে যায়, এটা লেক কার্ডালে এলো কি করে? চারপাশ তো পাহাড়ে ঘেরা। সামুদ্রিক দানবী যদি আসতে না পারে, সাবমেরিন আসবে কিভাবে? এই ধাঁধার জবাব কেউ দিতে পারল না। তবে 20 জুনের একটা ঘটনা এই সমস্যার সমাধানে নতুন আলোকপাত করল। সবগুলো পাল তুলে ছুটছিল স্কুনার মার্কেল। হঠাৎ পানির নিচে কিছু একটার সাথে প্রচণ্ড ধাক্কা খেল। এখানে কোনো ডুবো পাহাড় বা চড়া থাকার প্রশ্ন ওঠে না, কারণ পানি এখানে 80-90 ফুট গভীর। স্কুনারটার সামনের অংশ ও একটা পাশ ভেঙে গুঁড়ো হয়ে গেল। ডেক পানিতে তলিয়ে যাবার আগে কোনো মতে এসে ভিড়ল তীরে।
পাম্প করে মার্কেল থেকে সমস্ত পানি বের করে দিয়ে ডাঙায় তুলে পরীক্ষা করে দেখা গেল ওটার সামনের অংশে র্যামরডের মতো শক্ত কিছু আঘাত হেনেছে। আর কোনো সন্দেহ নেই, একটা সাবমেরিনে ছুটে বেড়াচ্ছে হ্রদের তলে। সমস্যাটা আসলেই শক্ত, আর সমস্যা একটাও নয়। সাবমেরিনটা হ্রদে এলো কি করে, সেই সমস্যা তো আছেই। উপরন্তু এলোই বা কেন? পানির ওপর একবারও ভেসে উঠছে না কেন? ওটার মালিকের আত্মগোপন করে থাকারই বা কি অর্থ? ওটার দ্বারা আরো কিছু কি নৌকা জাহাজ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে? ইভিনিং স্টারের আর্টিকেল শেষ করা হয়েছে দারুণ একটা মন্তব্য টেনে। রহস্যময় মোটর গাড়ির পর এলো রহস্যময় জাহাজ, এবারে আবির্ভূত হয়েছে রহস্যময় সাবমেরিন। তাহলে আমরা কি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি না যে বিস্ময়কর তিনটি আবিষ্কারের আবিষ্কারকর্তা একজনই, এবং তিনটি মেশিনই আসলে একটা মেশিন? ইভিনিং স্টারের শেষ মন্তব্য যেন খুলে দিল রহস্যের দুয়ার। সবাই গ্রহণ করলো এ ব্যাখ্যা, মেশিন তিনটে আবিষ্কর্তা যে একজন শুধু তাই নয়, তিনটি আসলে একই মেশিন। ব্যাখ্যা দিলেও একটা জিনিস বোঝা গেল না, এমন কাণ্ড কিভাবে সম্ভব? এক যন্ত্র কি আরেক যন্ত্রে রূপান্তরিত হতে পারে? একটা মোটর কি করে জাহাজ বা সাবমেরিন হয়? মেশিনটা সবই পারে, পারে না শুধু আকাশে উঠতে। এটা পারলে 16 কলা পূর্ণ হতো। তবুও মেশিন তিনটের আয়তন, চেহারা, জ্বালানি গন্ধহীন অবস্থা, সর্বোপরি অসাধারণ গতিবেগ, সব মিলে মেশিন যে একটা, তারই ইঙ্গিত দেয়। জনসাধারণ একটুতে উত্তেজিত হয়ে ওঠে। এখন এই নতুন ঘটনা আরো জাগিয়ে দিত তাদের কৌতূহল। খবরের কাগজগুলো এবার আবিষ্কারের গুরুত্ব নিয়ে পড়ল। মেশিন একটাই হোক বা তিনটে, এটা যে প্রচন্ড ক্ষমতাশালী তাতে কোনো সন্দেহ নেই। প্রমাণেরও তো আর বাকি আজ কিছুই নেই। সুতরাং যত টাকাই লাগুক, মেশিনটা কিনতে হবে। জাতির কল্যাণার্থে যুক্তরাষ্ট্র সরকারের অবশ্যই এটা কেনা উচিত। ইউরোপের শক্তিধর রাষ্ট্রগুলো নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। যন্ত্রটার বিধ্বংসী ক্ষমতার পরিমাণ অবশ্য জানা যায়নি। যাই হোক, এই গূঢ় তথ্যের জন্য খরচ কোনো ব্যাপারই নয়। যত মিলিয়ন ডলারই লাগুক, আমেরিকার উচিত হবে না কোনো মতেই এটাকে হাতছাড়া করা। কিন্তু কথা হলো, মেশিন কিনতে গেলে তো এটার আবিষ্কারকর্তাকে খুঁজে বের করতে হবে, আর এইখানে তো যত গোল। লেক কার্ডাল তছনছ করে ফেলা হলো, লাভ হলো না কিছুই। তন্ন তন্ন করে খোঁজা হলো হ্রদের তলদেশ পর্যন্ত, কিছু নেই। তাহলে কি সাবমেরিন ভেগেছে? কিন্তু সাবমেরিনটা গেল কিভাবে? এসেছিলই বা কিভাবে? না, এই সমস্যার কোনো সমাধান নেই। সাবমেরিনটার কথা শোনা গেল না লেক কার্ডাল বা আশেপাশের কোথাও না। রাস্তার সেই মোটর এবং উপকূলের জাহাজের মতো উধাও হয়ে গেল সাবমেরিনটাও। আমি ও মিস্টার ওয়ার্ড এই সমস্যা নিয়ে অনেকবার আলোচনা করলাম। আমাদের অনেক স্পাই তল্লাশি চালালো, কিন্তু ব্যর্থ হলো সবাই। 27 জুন সকালবেলা মিস্টার ওয়ার্ড ডেকে পাঠালেন আমাকে। বললেন, স্ট্রোক, এবার তোমার প্রতিশোধ নেওয়ার একটা দারুণ সুযোগ এসেছে। গ্রেট আইরিতে আমার ব্যর্থতার প্রতিশোধ? অবশ্যই। কি সুযোগ? বুঝলাম না কথাটা তিনি সত্যি সত্যি বলছেন নাকি আমার সাথে রসিকতা করছেন। কেন? মেশিনটার আবিষ্কারকর্তাকে তুমি খুঁজে বের করতে চাও না? নিশ্চয়ই চাই স্যার, আমাকে কাজটা দায়িত্ব দেন, আমি এই অসম্ভবকে সম্ভব করব। তবে কাজটা খুব কঠিন, এটা ঠিক। তাতে সন্দেহ নেই স্ট্রোক, এই কাজটা হয়তো গ্রেট আইরিটে ঢোকার চেয়েও কঠিন। মিস্টার ওয়ার্ড যে আমার ব্যর্থতার ব্যাপারে খোঁচা মারছেন সেটা পরিষ্কার বুঝতে পারলাম। তবে এই খোঁচা নির্দয়তার প্রকাশ নয়। খোঁচা মেরে আমাকে তাতিয়ে তুলতে চাইছেন, যাতে আমি নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ি। কিছু না বলে তার নতুন নির্দেশের অপেক্ষায় রইলাম। এবার ঠাট্টা বাদ দিয়ে আন্তরিক স্বরে মিস্টার ওয়ার্ড বললেন, আমি তোমাকে ভালো করে চিনি স্ট্রোক। মানুষের শক্তিতে যতক্ষণ কুলোয়, চেষ্টা ছেড়ো না তুমি। তারপর যদি ব্যর্থ হও, সেজন্য তোমাকে দোষ দেওয়া যায় না। কিন্তু এখন আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি, গ্রেট আইরির ঘটনার সাথে তার বিরাট পার্থক্য।
সরকার যদি চান গ্রেট আইরির রহস্য জানতেই হবে, তাহলে সেই ব্যবস্থা আমি করে রেখেছি। কয়েক $1000 খরচ করলেই খুলে যাবে গ্রেট আইরির দরজা। আমারও তো একই কথা। তবে এখন সব কাজ ছেড়ে এই অসাধারণ বৈজ্ঞানিকটির পেছনে লাগা উচিত। তিনি বারবার আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছেন। তাকে ধরতে গেলে একজন ডিটেকটিভের প্রয়োজন, একজন ওস্তাদ ডিটেকটিভ। তার কি আর কোনো খবর পাওয়া গেছে? না, হিসেব মতো লোক কার্ডালেই তার থাকা উচিত, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তার পাত্তা পাওয়া যায়নি। যে কেউ ভাবতে পারে গায়েব হয়ে যাবার ক্ষমতাও তার আছে। আমার মনে হচ্ছে তিনি নিজে ইচ্ছে করে দেখা না দিলে কেউ তাকে দেখাতে পারবে না। ঠিকই বলেছ। তাই আমার ঘুরে ফিরে শুধু মনে হচ্ছে তার সাথে দেখা করা একটা মাত্র পথই আছে। এমন মোটা টাকার লোভ তাকে দেখাতে হবে যেন তিনি তার আবিষ্কারটি বিক্রি করতে অবশ্যই রাজি হন। ঠিক চিন্তাই করেছেন মিস্টার ওয়ার্ড। সরকার যথাসাধ্য চেষ্টা করছে লোকটার সাথে দেখা করতে। রাজি হয়েছে মোটা টাকা দিতে। প্রতিটা খবরের কাগজে ফলাও করে ছাপা হয়েছে সেই সংবাদ। ফলে এই ভদ্রলোকটিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন সরকারের ইচ্ছেটা কি। এখন যত খুশি দাম হাঁকতে পারবেন তিনি। মিস্টার ওয়ার্ড বললেন, এই আবিষ্কার যখন মানুষের ব্যক্তিগত কাজে লাগবে না, তখন তিনি নিজেই বা এটা রেখে কি করবেন? তার উচিত মেশিনটা বিক্রি করে দেওয়া, নাকি তিনি একজন ভয়ঙ্কর অপরাধী তাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন নাগালের বাইরে? এবার তাকে ধরার জন্য কত রকম চেষ্টা করা হচ্ছে তার একটা বিবরণ দিলেন চিফ। এমনও হতে পারে মারাত্মক কোনো কায়দা দেখাতে গিয়ে ভদ্রলোক তার মেশিন সহ শেষ হয়ে গেছেন। সেক্ষেত্রে ভাঙার যন্ত্রটা পেলেও অনেক উপকার হবে যন্ত্রবিজ্ঞানের। কিন্তু লেক কার্ডালে মার্কেলের সাথে দুর্ঘটনা ঘটার পর ওটার আর কোনো সংবাদই পাওয়া যায়নি। মিস্টার ওয়ার্ড যে এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন আর হতাশ হয়ে পড়েছেন সেটা স্পষ্টই বুঝলাম। উদ্বিগ্ন ভাব তো থাকবেই। জনসাধারণকে নির্ভয় রাখা তার কর্তব্য। সেটা তো তিনি পারছেনই না, বরং বিষয়টা জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু ডাঙায় বা পানিতে এত বেগে চললে তাকে ধরা যাবেই বা কি করে? মহাসাগরের তল দিয়ে তো আর পিছু নেওয়া যাবে না। তাছাড়া বেলুনের যে উন্নতি হয়েছে, এখন আবার বেলুনে করে ওটার সন্ধানে না বের হতে হয়। তাহলে কি একদিন আমরা চরম অসহায় অবস্থার মুখোমুখি হব? পুলিশ অফিসাররা যদি এরকম অকেজো হয়ে পড়ে, তাহলে জনসাধারণ নিশ্চয়ই একদিন ঝেঁটিয়ে বিদায় করবে আমাদের। দিন 15 আগে পাওয়া চিঠিটার কথা মনে পড়ল। চিঠিটাতে আমার স্বাধীনতা, এমনকি জীবন বিপন্ন করা হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আমার ওপর সেই গুপ্তচর গিরে করা মনে পড়ল। এসব কথা কি মিস্টার ওয়ার্ডকে বলবো? কিন্তু বর্তমান সমস্যার সাথে সেই চিঠি বা গুপ্তচরের কি সম্পর্ক? গ্রেট আইরিতে অগ্নুৎপাতের আশঙ্কা আর না থাকায় সরকার ও ব্যাপারে মাথা ঘামানো একদম বাদ দিয়েছে। আমাকে তারা এখন এই সমস্যার সাথে জড়িত করতে যাচ্ছে। সুতরাং এসব ঘটনা চিফকে পরে একসময় বললেই চলবে। আবার বলে চললেন মিস্টার ওয়ার্ড, এই আবিষ্কারটির সাথে যোগাযোগের একটা পথ আমাদের খুঁজে বের করতেই হবে। এখন তিনি উধাও হয়েছেন, কিন্তু দেশের যে কোনো অঞ্চলে যে কোনো মুহূর্তে আবার তাকে দেখা যেতে পারে। এবার খবর পাবার সাথে সাথে তার পিছু নেবে। তৈরি থেকো, যে কোনো মুহূর্তে তোমাকে ওয়াশিংটন ছাড়তে হতে পারে। শুধু হেডকোয়ার্টার আসা ছাড়া বাড়ি থেকে নড়বে না। এখানে আসার আগে টেলিফোন করে আসবে, আর এসে প্রথম আমাকে খবর দেবে। ঠিক আছে, শুধু একটা কথা জানতে চাই, কাজটাকে আমাকে একা করতে হবে নাকি দু একজন? চিফ আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, আমি ঠিক করেছি 2জন লোক তুমি পাবে। যে 2জনকে তুমি সবচেয়ে যোগ্য মনে করো তাদের তুমি বেছে নাও। বেশ, এবার বলুন তাকে খুঁজে পেলে কি করব? কিছুতেই চোখের আড়াল হতে দেবে না। যদি অসুবিধা হয় অ্যারেস্ট করবে। তোমাকে আমি একটা ওয়ারেন্ট দেব। আরেকটা কথা, যদি তিনি হঠাৎ করে ভীষণ বেগে ছুটতে শুরু করেন, তখন 200 মাইল বেগে ছোটার ক্ষমতা তো আমার নেই। যেভাবেই হোক বাধা দেবে, অ্যারেস্ট করেই আমাকে টেলিগ্রাম পাঠাবে। তারপর যা করার আমি করব।
দিনে বা রাতে যে কোনো মুহূর্তে বেরিয়ে পড়ার জন্য তৈরি থাকবো আমি। এত বড় মিশনের ভার আমার হাতে দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। যদি সফল হতে পারি তাহলে বিরাট সম্মান। শুধু সম্মান নয়, অনেক লাভও আছে, বলে আমাকে বিদায় করলেন চিফ। বাড়ি ফিরে অনির্দিষ্টকালের জন্য যাতে বেরিয়ে পড়তে পারি সেরকম গোছগাছ সেরে নিলাম। বুড়ি বোধহয় ভাবল আমি আবার গ্রেট আইরিতে চলেছি। ওর মতে গ্রেট আইরির পাশেই আছে নরক। বুড়ি অবশ্য কিছু বলল না, কিন্তু কাজকর্ম করতে লাগলো খুব হতাশ মুখে। জানি ওকে কিছু বললে সে কথা বেরোবে না, তবু চুপ করে রইলাম। বিরাট এই মিশনের কথা কারো কাছে ফাঁস করতে চাই না। দুজন সাথী বেছে নিলাম, ওরা আমার ডিপার্টমেন্টেরই লোক। বহু মিশনে আমার সাথে গেছে, ওদের শক্তি, সাহস, বুদ্ধিমত্তার ব্যাপারে আমি পুরোপুরি ওয়াকিবহাল। একজন ইলিনয়ের জন হার্ট, 30 বছর বয়স, আরেকজনের বয়স 32। ম্যাসাচুসেটসের ন্যাব ওয়াকার। এদের চেয়ে ভালো ডিটেকটিভ পুলিশ বিভাগে আর নেই। বেশ কয়েকদিন কেটে গেল, মোটর, জাহাজ বা সাবমেরিন কোনোটারই খবর পেলাম না। গুজব এলো অনেক, খবর কাগজের চটকদার তথ্য নিয়ে মাথা ঘামালাম না আমরা। বেশিরভাগ খবরের কোনো ভিত্তি নেই। চাঞ্চল্যকর খবর হলে যে কোনো পত্রিকা ছাপিয়ে দেয়। সবচেয়ে বড় পত্রিকাগুলোতেও এসব ব্যাপারে সত্য মিথ্যা যাচাইয়ের বালাই নেই। এরপরে দুটো খবর এলো। খবর দুটো বিশ্বাসযোগ্য, এসেছে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। প্রথম খবরটা এলো লিটন রকের কাছের আরকানসাস থেকে। দ্বিতীয়জন বলল সে তাকে দেখেছে লেক সুপিরিয়রের একেবারে মাঝখান থেকে। দুর্ভাগ্যবশত খবর দুটোকে মেলানো যায় না। একজন মেশিনটাকে দেখে 26শে জুন বিকালবেলা, আরেকজন ওটাকে দেখেছে ওই একই দিন সন্ধ্যায়। তা কি করে হয়? জায়গা দুটোর ব্যবধান 800 মাইলের কম নয়। ধরা যাক মোটর গাড়িটার যে অবিশ্বাস্য গতি, তাতে এই দূরত্ব ওই সময় পেরোনো সম্ভব। কিন্তু এতটা পথ পেরোতে ওটা আর কারো চোখে পড়ল না, তা কি করে হতে পারে? আরকানসাস, মিসৌরি, আইওয়া, উইসকনসিন পেরিয়ে গেল একের পর এক, অথচ আমাদের কোনো এজেন্টের চোখে পড়ল না। কোনো কৌতূহলী লোকের চোখে পড়লেও তো সে দৌড়ে গিয়ে টেলিফোন মারফত খবরটা আমাদের জানাতো। দুবার দেখা দিয়ে আবার উধাও হয়ে গেল মেশিনটা। মিস্টার ওয়ার্ড কিন্তু খবর পেয়েও দু জায়গার কোথাও আমাদের যেতে বললেন না। তবে মেশিনটা যে নষ্ট হয়ে যায়নি এটা বোঝা গেল। সুতরাং আমাদের কিছু একটা করা দরকার। জুলাই মাসের 3 তারিখে একটা সরকারি বিজ্ঞপ্তি বেরোলো যুক্তরাষ্ট্রের সবগুলো কাগজে। বিজ্ঞপ্তিটা এরকম: চলতি বছরের এপ্রিল মাসে পেনসিলভেনিয়া, কেন্টাকি, ওহাইও, টেনেসি, মিসৌরি, ইলিনয় রাস্তা দিয়ে মোটর গাড়ি গিয়েছিল। 30শে মে উইসকনসিনে আমেরিকা অটোমোবাইল ক্লাবের মোটর রেস অনুষ্ঠিত হয়। সেদিন গাড়িটাকে আবার দেখা গিয়েছিল, তারপর সেটা উধাও হয়ে যায়। জুন মাসের প্রথম সপ্তাহে নিউ ইংল্যান্ডের উপকূলে কেপ কড আর কেপ সেবনের মাঝামাঝি এবং বিশেষ করে বোস্টনের আশপাশে একটা বোটকে প্রচণ্ড বেগে পানিতে ছুটতে দেখা যায়। তারপর সদৃশ্য হয়ে যায় সেটাও। জুন মাসের শেষের দিকে কানসাসের লেক কার্ডানে পানির নিচ দিয়ে ছুটাছুটি করে একটা সাবমেরিন। তারপর সে সাবমেরিনও গায়েব হয়ে যায়। সবকিছু মিলিয়ে মনে হয় একজনই 3টে যন্ত্র তৈরি করেছেন, অথবা 3টে আসলে একই যন্ত্র তৈরি করা হয়েছে জলে স্থলে সমানভাবে চলার উপযোগী করে। আবিষ্কারক যিনি হন তার যন্ত্রের দখল নেওয়া হবে, এই মর্মে তার উদ্দেশ্যে একটা প্রস্তাব পেশ করা হচ্ছে। সরকারের অনুরোধ তিনি যেন আত্মপ্রকাশ করেন, আর কি শর্তে তিনি যন্ত্রটা সরকারের হাতে তুলে দিবেন সেটাও জানান। আরও অনুরোধ করা হচ্ছে যে তিনি যেন অবিলম্বে ওয়াশিংটনের ফেডারাল পুলিশ বিভাগে তার জবাব পাঠিয়ে দেন। প্রতিটা খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় হরফে ছাপা হলো এই বিজ্ঞপ্তি। আবিষ্কারক ভদ্রলোক যেখানেই থাকুন, বিজ্ঞপ্তিটা তার চোখে পড়বেই। তিনি এটা পড়বেন, আর পারলে কিছু একটা উত্তর নিশ্চয়ই দেবেন। সরকারের এরকম একটা নিঃশর্ত প্রস্তাবে সাড়া না দেওয়ার মতো বোকামি নিশ্চয়ই তিনি করবেন না।
উত্তর আসবে। এখন শুধু ধৈর্য ধরে অপেক্ষা করা সেই উত্তরের। জনসাধারণের কৌতূহল এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ভিড় করতে লাগলো পুলিশ ব্যুরোর সামনে, খোঁজ করতে লাগলো চিঠি বা টেলিগ্রাম এসেছে কিনা। বাঘা বাঘা সাংবাদিকরাও হাজির হলেন। বিখ্যাত এই সংবাদ যে কাগজে প্রথম প্রকাশিত হবে, রাতারাতি বেড়ে যাবে সেটার সম্মান। বাণিজ্য কম হবে না। অজ্ঞাতনামা সেই আবিষ্কারকের নাম ধাম জানা যাবে তিনি সরকারের সাথে চুক্তিতে আসতে রাজি কিনা। ওহ, সে কি উত্তেজনা! বিখ্যাত জিনিসের জন্য কি করতে হয় সেটা আমেরিকা জানা আছে। ওই বিস্ময়কর আবিষ্কারককে হাত করতে যে কোনো অঙ্কে খরচ করতে সরকার পিছুপা হবে না। যদি প্রয়োজন হয় দেশের সব কোটিপতি তাদের হাত উপর করে দেবেন। একটা দিন গেল, কৌতূহলী জনসাধারণের কাছে সময় যেন কাটতেই চায় না। দিন যেন 24 ঘন্টার চেয়ে বেশি লম্বা হয়ে গেছে। প্রত্যেক ঘন্টা কাটছে 60 মিনিটের অনেক বেশি সময় নিয়ে। কিন্তু কোনো জবাব, চিঠি বা টেলিগ্রাম কিছুই এলো না। তারপরে 2 দিনও একইভাবে কাটল। এদিকে এই বিজ্ঞপ্তির অন্যরকম একটা প্রতিক্রিয়া হলো। ইউরোপ ও অন্যান্য মহাদেশ জেনে গেল আমেরিকার অভিপ্রায়। ওল্ড ওয়ার্ল্ডের বিভিন্ন শক্তিবর্গ এই বিস্ময়কর আবিষ্কারের দখল পেতে উঠে পড়ে লাগলো। যে যন্ত্র হস্তগত করলে এতটা সুবিধে, তার পেছনে কেনই বা তারা ছুটবে না? কোটি টাকার ছড়াছড়িতে তারা কি হেরে যাবে? মোট কথা, ওল্ড ওয়ার্ল্ডের সবগুলো শক্তিশালী রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ল এই প্রতিযোগিতায়। ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, ইটালি, অস্ট্রিয়া, জার্মানি কেউই বাদ গেল না। অর্থবল কম, শুধুমাত্র এইসব রাষ্ট্রই প্রতিযোগিতা থেকে সরে থাকলো। তারা জানে এই রথী মহারথীদের ভিড়ে তাদের কোনো সম্ভাবনা নেই। ইউরোপিয়ান কাগজগুলোতেও আমেরিকার মতো বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অসাধারণ সেই বৈজ্ঞানিক শুধু মুখ খুলুন, তাহলে মুহূর্তের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ভ্যান্ডারবিল্ট, অ্যাস্টর, গোল্ড, মর্গান, রথস্টাইল্ডের চেয়েও বেশি অর্থের মালিক হবেন তিনি। কিন্তু এত কিছুর পরও যখন চুপ করে রইলেন ভদ্রলোক, তখন শুরু হলো দর কষাকষি। টাকার লোভ দেখিয়ে তার গোপন তথ্য বের করে নেওয়ার চেষ্টা চলল। সারা পৃথিবী যেন পরিণত হলো একটা খোলা বাজারে, রূপান্তরিত হলো নিলাম ঘরে। পৃথিবীর নিলামের ইতিহাসে এরকম ডাকাডাকি ঘটনা বিরল। খবরের কাগজ দিনে 2 বার করে বেরোতে লাগলো। তাতে ছাপা হতে লাগলো দাম কত উঠছে। মিলিয়নের পর মিলিয়ন ডাক পড়তে লাগলো। দর কষাকষি শেষ হলো আমেরিকার কংগ্রেসের রায় শোনার পর। একটা স্মরণীয় অধিবেশনে ভোট নেওয়ার পর স্থির হলো তারা $2 কোটি দিতে রাজি আছেন। একটা মেশিন কেনার জন্য এত অর্থ ব্যয়ের সিদ্ধান্তে একজন আমেরিকানও প্রতিবাদ করল না। মেশিনটা বিস্ময়কর, তাছাড়া অন্য রাষ্ট্র যদি এটা আমেরিকার হাত থেকে ছিনিয়ে নেয় তাহলে মানিজ্যতের প্রশ্ন। আমি বুড়িকে বললাম, ওই মেশিনের দাম $2 কোটিরও বেশি। অন্য কোনো দেশ অবশ্য যন্ত্রটার ব্যাপারে আমেরিকার মতো এত গুরুত্ব দিল না, ফলে $2 কোটি আশপাশে দাম হাঁকলো না কেউ। শেষমেশ ওদের কাগজগুলো মতামত দিল, বড় বড় রাষ্ট্রের মধ্যে এই অযথা খামচি কোনো অর্থ আছে? এত টাকা ছড়াছড়ি কাকে নিয়ে? আদতে ওরকম বৈজ্ঞানিক নেই কেউ। আমেরিকার কাগজগুলো যত সব গালগপ্প। এইভাবে কাটতে লাগলো দিনের পর দিন। মানুষটার আর খবর পাওয়া গেল না। কোনো জবাবও দিলেন না তিনি। তার মেশিনটাকেও দেখা গেল না আর কোথাও। আমি বুঝতে পারলাম না এই অবস্থায় কি করা উচিত। এই অদ্ভুত রহস্যের কোনো সমাধানই মাথায় এলো না। ধীরে ধীরে হতাশ হয়ে পড়তে লাগলাম। 15 জুলাই সকালবেলা পুলিশ ব্যুরোর চিঠির বাক্সে পাওয়া গেল একটা চিঠি। চিঠিটার কোথাও পোস্ট অফিসের ছাপ নেই। কর্তৃপক্ষ চিঠিটা পড়ে পাঠিয়ে দিলেন ওয়াশিংটনের কাগজগুলোতে। সেখানে চিঠিটার হুবহু নকল ছাপা হলো বিশেষ সংখ্যায়। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। আজ ছিল এই 4র্থ পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, নতুনদেরকে জানিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ারও করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।